প্রিয় দর্শক, পিলখানা হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হলেও বিডিআরের সে সময় কর্মরতদের মধ্যে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা পিলখানা থেকে বেঁচে যান। দর্শক শ্রোতাদের অনুরোধে আমরা তাদের সাথেও যোগাযোগ করেছি। তাদেরই একজন লেফটেন্যান্ট কর্নেল আব্দুল সালাম। সে সময় তিনি বিডিআর হাসপাতাল পিলখানার কমান্ডিং অফিসার ছিলেন। ১৯৮২ সালের ২৫শে জুন আর্মি মেডিকেল কোরে কমিশন প্রাপ্ত হন তিনি। ২০০৭ সালের শেষের দিকে বিডিআরে পোস্টিং হয় তার। হত্যাযজ্ঞের দিন তিনি ও তার পরিবার পিলখানায় ছিলেন। চলুন তার মুখ থেকেই শুনি সেদিনের ঘটনা এবং তার বেঁচে ফেরার কথা। আমি পড়ে আছি, কিন্তু আমি শুধু এইরকম করে পড়ে আছি, কিন্তু আমি শুনি সব। ওরা কার সাথে কথা বলতেছে, কি কথা বলতেছে। তাপস ভাই, সেলিম ভাই, আজম ভাই, এগুলো বলতেছি এই জন্য যে সব জানা উচিত সবার। এতদিন বলিনি, কার কাছে বলবো? যে খুন করেছে শেখ হাসিনা, তার কাছে বলবো? এই জন্য বলিনি। নিজের শরীরে কখনো রক্ত জমাট হয়েছে ওইটা নিয়েছিলেন? কেউ চায় না। রক্ত কিরকম, অনেক ব্লিডিং, তার উপর মশা পড়তেছে। হ্যাঁ, রক্ত জমাট, রক্তের গন্ধ অন্যরকম। আমি যে বাসায় মাঝখানে দুইটার বসে আছি, তার ডান দিকের যে একটা বাসা আছে, ও বাসা খুলে নাই কোনো সময়। হঠাৎ করে দেখলাম যে ওই এটা আওয়াজ, ভাবি ভাবি এখানে কোনো ওই অফিসার অমুকের বাচ্চা আছে, ওই গালি দিচ্ছে। তো ওই মহিলা কিন্তু আমাকে দেখছে, বলে না ভাই, না ভাই, কোনো অফিসার নাই। কেমন জানি উৎসব, এখানে অফিসার মারতেছে, এখানে অফিসার, বাইরেরটা বলছে, আবার ওদিকে যাচ্ছে, আরেকটা অফিসারকে ধরতে যাচ্ছে, হাত পাও বাঁধার চেষ্টা করলো, চোখ বাঁধার চেষ্টা করলো। কি দিয়ে? ওই যে ফ্ল্যাগগুলো ছিল না, সেগুলো কিন্তু পলিয়েস্টার। ২০০৯ সালে ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি পিলখানায় যে বিডিআর সৈনিকরা যে হত্যাকাণ্ড চালিয়েছিল, সেই সময়ে তো আপনি বেঁচে ফেরা একজন আর্মি অফিসার। তো ওই দিনকার ঘটনা এবং আপনি কোথায় ছিলেন, কি করেছেন, কি দেখেছেন নিজ চোখে, ওটা একটু জানতে চাচ্ছি আমরা। বিডিআর হসপিটালের আমি অধিনায়ক ছিলাম। তো ওই সময় বিডিআর হসপিটাল একটাই ছিল পুরো বিডিআরের জন্য। তো ওখানে যেখানে পেশেন্ট নট অনলি যে ভর্তি করে চিকিৎসা করা হতো, রেফার যত কেস আছে না স্পেশালিস্টদের, ওইটা সারা দেশ থেকে আসতো। তো এখানে পেশেন্ট ছিল, এটা ২৫০ থেকে ৩০০ বেডেড হসপিটাল। আর আমার নিজস্ব একটা জনবল ছিল, জনবল হলো প্রায় ৩০০-র মতো। তার মধ্যে ডাক্তার, নার্স, অন্যান্য যেমন সাপোর্টিভ সার্ভিসেস এরা আছে, যারা ওই সময় পেশেন্ট হিসেবে ভর্তি ছিল। আর একটা আছে যারা বিভিন্ন জেলা বা বিভিন্ন সেক্টর থেকে রেফার হয়ে আসতো, ভর্তি না, তাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছিল। ওইখানে একটা বিল্ডিং করা হয়েছে, ওরা ওখানে থাকতো। ওরাও কিন্তু আমার কমান্ডে আসে সিও হিসেবে। তাতে আমার জনসংখ্যা প্রায় ৭০০ হয়। আচ্ছা, এখন ২৫ তারিখে কি হয়েছিল? ২৫ তারিখে দরবার ছিল। আমরা দরবার বলি, ডিজির দরবার মানে হলো ডিজির অ্যাড্রেস। ৯ ঘটিকায় সকাল। তো যেহেতু আমার হসপিটাল, আমি সব অফিসার তো নিতে পারি না, অফিসার মানে তো ডক্টর। তো আমি কিছু অফিসারকে আমি জানিয়ে দিলাম আর টোয়াইসিকে যে এরা এই অফিসার যাবে। তো ঠিক আছে, দরবারে যাবে। এবং অধিনায়ক হিসেবে আমি তো গাড়িতে যাও, আমার যে সিওস জিপ আর একটা মাইক্রোবাসে বাকিরা যাবে। এর মধ্যে কিন্তু আমার লেডি ডক্টরও আছে, লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান। এই অফিসারকে আমি কিন্তু হসপিটালে যারা থাকবে সেই তালিকায় ছিল। এই অফিসারটা আমার মেডিকেল কলেজে ৯ বছর জুনিয়র, আমার খুব ক্লোজ, ছোট ভাইয়ের মতো। তো ও টোয়াইসের মাধ্যমে আমাকে জানালো যে স্যারকে একটু বল যে আমি যেতে চাই। আমি ঠিক আছে, যাও। তো এখনো আমি কিন্তু কেন জানি আমার নিজের কাছে মনে হয় যে আমি কি ওই দিন আরো একটু, সিও বললে তো যেতে পারতো না, আমি যদি না বলতাম হয়তো বেঁচে থাকতো, জানি না। ইয়ের মালিক তো আল্লাহ। আমরা ৯টা ৫-এর মধ্যে আমরা পৌঁছে গেলাম।
এইটা যদি স্টেজ হয়, এখানে বসা হলো স্টেজে ডিজি, আর সাথে বোধহয় ডিপটি ডিজি ছিল, যাই হোক ডিজি, আর এই পাশে বসে এক লাইনে বসে হলো অফিসার, এইদিকে জেসিওস বসা চেয়ারে। তো যখন দরবার শুরু হলো, ডিজি উনি কিছু ব্যাখ্যা দিলেন। আপনারা বোধহয় শুনছেন যে ডাল ভাত নিয়ে খুব একটা ছিল, একটা কন্ট্রোভার্সি ছিল। তো উনি ব্যাখ্যা দিলেন যে যারা যারা অভিযোগ করছে যে ডাল ভাতের টাকা পায়নি, কিন্তু সবার টাকাই দেওয়া হয়েছে। এখন ডাল ভাত সম্বন্ধে আমি একটু বলি। ডাল ভাত যে, যদিও আমার ইউনিটের সাথে জড়িত না, ডাল ভাত হলো ওরা যেসব ইউনিট ডাল ভাতের সাথে জড়িত সেই সব ইউনিটের সৈনিকরা কিন্তু ইন এডিশন টু দেয়ার পে ওটা অ্যালাউন্স পেয়েছে। ওই অ্যালাউন্সটা আমার জানা মতে ঠিক মতোই দেওয়া হয়েছে। ওইটার ব্যাখ্যা উনি দিচ্ছিলেন, আর আরও অনেক কিছু বললেন, ওয়েলফেয়ার ব্যাপারে কথা বললেন। অ্যাবাউট 9:30 AM ডিজি যে বসা, বাম দিক থেকে একটা সোলজার ঢুকছে তাক করে। আর এই যখন ঢুকছে, আচ্ছা এখানে একটু বলে রাখি, যেহেতু প্রথমে এখানে সারা দেশের সেক্টর কমান্ডাররা আসছিল জয়েন করতে, অফিসাররা আসছিল, প্যারেডের জন্য আসছিল, আর সৈনিকরা তো বিভিন্ন কাজের জন্য আসছিল। তো এখন সেক্টর কমান্ডাররা ফুল কর্নেল, তাহলে কি দাঁড়ালো যে আমি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে তখন সিনিয়র মোস্ট, তো আমার স্থানটা মাঝামাঝি চলে গেছে। বিকজ ফুল কর্নেল শেষ হওয়ার পরই আমি যে অবস্থা, এটা কেন বলছি যে আমি যে অবস্থান থেকে দেখছি ওইটা বলছি। তারপরেই সবাই দাঁড়ায় গেল। ওই যে মাঝখানে কিন্তু সোলজার, ওই যে দুই দিকে অফিসার জেসিও, এরা হইচই কি শুরু হলো, দুইটা শুধু শব্দ, আমি বা আমার ওখানে এই পাশে যারা অফিসার, আমরা কিন্তু কি চিন্তা করব, এরকম একটা অবস্থায় কি চিন্তা করলাম, যে আমি চিন্তা করলাম মানে আমি ভাবলাম যে ডিজিকে মেরে ফেলছে, কারণ আমি তো আর দেখিনি, ওইটুকু দেখছি। তারপর সবাই ওই যে নূর মোহাম্মদ স্কুলের দিকে যে ওই ভেঙে চুরে ওখান থেকে বেরিয়ে আসতেছে, অফিসার এই যে আদার র্যাঙ্ক এটসেট্রা সব। এদিকের কি ঘটেছে ভিতর পরে শুনেছি, কিন্তু আমি দেখিনি। ওদিকে কি হচ্ছে এখন চারিদিক থেকে। আপনাকে বলে রাখি, ওই সময় বিডিআর সপ্তাহ চলছিল। তো বিডিআর সপ্তাহে ওই যে ফ্ল্যাগ লাগায় না, ওই বাঁশ দিয়ে এরকম করে বাঁশ, তো বাঁশগুলো দিয়ে ওরা মানে স্ক্যাটার্ড ওয়েতে যেখানে অফিসার ওই যারা ওদিকে বেরিয়ে আসছে তাদের মারছে। যে 2007 সালে আমার বাইপাস সার্জারি হয়, আর আমি ওখানে গিয়েছি 2007 সালের শেষ দিকে, আর 2009 সালে এটা। তা আমার এইটা 1.5 বছর মতো হয়েছে। আই ওয়াজ জাস্ট সেভিং মাই চেস্ট বিকজ ইজ এ মেজর সার্জারি। তো পড়তেছে ওই যে বাঁশের লাঠি পড়তেছে, তো এর মধ্যেই একটা সোলজার, চিনি না, সে আসে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। বাচ্চা, একদম বাচ্চা, মানে বাচ্চা বলতে বুঝেছি কত 18-19 বছর। আমার স্যারকে মারবেন না, আমার স্যার কিছু করে না, উনি হসপিটালের সিও। ওরা ওর উপর দিয়ে মারতেছে। তো আমি ওর বাবা, তুই চলে যা, তুই কে আমি জানি না, তুই চলে যা, তুই ও বাঁচাতে পারবি না তুই আমাকে। তো হঠাৎ করে যেই একজনে আরেকটা সোলজার, আমার নাম মনে নেই, ও এসে বলতেছে এ তো উনি তো হসপিটালে সিও ডাক্তার। একটু চিন্তা করলো ওই যে মপটা, না অফিসার এই জন্য আবার মার্চ। এখন ওই যে সোলজার যেটা আমাকে, আরেকটা সোলজার, সে আমার বেল্ট ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওরা একটা, আপনাকে একটু বুঝিয়ে দিই, এটা কেমন জানি উৎসব, এখানে অফিসার মারতেছে, এখানে অফিসার, বাইরেরটা বলছে, আবার ওদিকে যাচ্ছে। তো ওরা একটু আরেকটা অফিসারকে ধরতে যাচ্ছে, এই সোলজারটা আমাকে টেনে বলছে, স্যার দৌড়ান, শুধু আমার সাথে দৌড়ান। তখন ও আমাকে ভিতর দিকে নিয়ে যাচ্ছে, যেদিকে ওদের আদার র্যাঙ্কস বলি আমরা, আদার র্যাঙ্কস তো বুঝেন আপনি, অফিসার না, তাদের বাসস্থানের দিকে। তো ওইখানে আবার আরেকটা মব আসছে, একটা বাড়ি লাগছে এখানে, এই স্পেক ভেঙে গেল। আর আপনারা জানেন আমি তো নিজেই ডক্টর,
এই ফেসের কিন্তু ব্লাড সাপ্লাই কিন্তু অনেক বেশি। আপনি একটা আঘাত লাগলে কিন্তু মারাত্মকভাবে ব্লিডিং হয়, কিন্তু এইখানে এই যে এই বোনের উপর আপনাকে শুধু এইটুকু বলবো যে ওই আমরা দেখি না তারা দেখি, আমি দেখি যে অজ্ঞান হয়ে যাচ্ছি। তখন হঠাৎ আমার খেয়াল হলো যে না, অজ্ঞান হলো তো এটা আমার নিজের মধ্যে হচ্ছে, হবে না। দাঁড়ালাম, এর মধ্যে এসে আমার হাত পাও বাঁধার চেষ্টা করলো, চোখ বাঁধার চেষ্টা করলো, কি দিয়ে? ওই যে ফ্ল্যাগগুলো ছিল না, সেগুলো কিন্তু পলিয়েস্টারে প্রায় বেঁধে ফেলছে। তখন আমার ভিতরে হচ্ছে যে আরে চোখ বাঁধলে তো, আপনি চিন্তা করেন ওটা আমি জীবনে পারবো না। অন্য সময় যদি আপনাকে দেন, ওই পলিয়েস্টারের আমি ছিঁড়ে ফেলছি, ঠিক আছে মেরে ফেলো, চোখ বেঁধে না। একদল আবার গাছের সাথে দাঁড় করায় বাঁধতে চাইলো, এর মধ্যেই ওরা আবার ওদের উৎসব চলতেছে আরেকজনের দিক, ও স্যার তাড়াতাড়ি ওঠেন, টানতে টানতে তখন কিন্তু আমার প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। এখন এই ব্লিডিং এখানে এইভাবে শুধু চেপে এই জন্য ধরছি যে আপনি চেপে না ধরলে ব্লিডিং থামবে না। তো ওইখানে উঠাতে উঠাতে আমার দোতলায় একটা ওয়ার্স ফ্যামিলি কোয়ার্টারগুলো কিরকম বুঝছেন তো? একটা বিল্ডিং, দুই দিকে বাসা, মাঝখানে সিঁড়ি, এখানে যে একটু জায়গা ঘোরার জায়গা, ওইখানে আমাকে বসাইছে নিয়ে। প্রফিউজ ব্লিডিং হচ্ছে। তা আমি ওদের বললাম যে আমাকে একটু হসপিটালে যেতে দাও, আর বিভিন্ন রকম তো গালাগালি করলো। যাই হোক, আমি বসে রইলাম। তো আমাকে ওই যে সোলজারটা যে আমাকে নিয়ে গেছে, ও কিন্তু করছে, স্যার কথা বললেন না। তো এখানে বসে আছি, এরপর শুরু হলো, এটা কিন্তু আমি 25 তারিখের কথা বলছি, এবং ওই সকালের দিক, এটা কি ধরেন 10টা সাড়ে 10টার মধ্যে ওখানে আমাকে নিয়ে গেল। তো ওখানে নেওয়ার পর আমি তো বসে আছি, কিছুক্ষণ পর বিভিন্ন জায়গা থেকে ওই সোলজাররা আসতেছে। এর মধ্যে এক দল আসলো, এই তো অফিসের এখানে বসায় রাখছো, কর্ক করছে। এর মধ্যে আবার দুজন বললো না, মারিস না। কেন করছে আমি জানি না। তারপর এই যাওয়া আসা, এর মধ্যেই আমার যে মোবাইল ফোনটা ছিল সেটার উপর, ওই যে আপনি ভালো করে বোঝেন, আপনার বাড়ি দিতে হলে হাত কোথায় যায়? প্রথম ফেসকে বাঁচায়, কিন্তু এটা কিন্তু ইনভলান্টারি যায়। আপনি কিন্তু ওই পা বাঁচাইতে যান না, হাতটা যায় কিন্তু ফেসের দিকে। তো ওই হাতে ছিল, তো ওইটার উপর বাড়ি পড়ছে, ওটা ওই ডিসপ্লে হচ্ছে না, এটা শব্দ হচ্ছে হো হো। তা আমি বলছি এটা কল আসছে, ধরবি কিন্তু। আবার এগুলো আবার কেউ স্যার, আমার এক ডক্টর ফ্রেন্ড বলছে, এই তোর খবর কি, বেঁচে আছি? না, কোনো কথা বলতে পারবো না, এইটুকু বলি আমি খুব ইনজিওর্ড আছি, যদি পারো রেড ক্রিসেন্ট বা ইয়েতে আমি ইনজিওর্ড, যদি বাঁচাবো। তারপর অনেক কথা বলবো না, কেটে দিয়েছে। তারপর এই চলতে থাকলো, আসে যায়, একদল মারতে চায়, ওই ইয়েটা শুধু বলে যে মারিস না। তারপরে সময় গড়িয়ে যেতে আমি কিন্তু পড়ে আছি। তারপরে দেখা গেল যে আস্তে আস্তে দুপুর গেল, দুপুরের দিকে আরেকটা ফোন আসতেছে, শব্দ হচ্ছে। তো আমি ওদের দিকে তাকালাম, বলে খবরদার উল্টাপাল্টা কোনো কথা না। চাপ দিলাম, কর্নেল হামিদ, ওই আর্মি এভিয়েশনের সিও, চিনি। বলে স্যার বেঁচে আছেন? আমি বেঁচে আছি, তো কথা বলতে পারবো না। ওই জিয়াকে আমার সাথে একটু কথা বলতে বললো, জিয়াকে, ব্রিগেডিয়ার জিয়া, আমি যে ডিএমও, ডিরেক্টর মিলিটারি অপারেশন, পারলে ওকে বলো স্যার একটু শুনে, আমার গান পয়েন্ট কি জানতে চাও তুমি? তারপর বসে থাকলাম, সময় যায়, এরপর আবার ওইটা শব্দ হচ্ছে, আমি ধরেন, কিন্তু কোনো উল্টো কথা। তো জিয়া বলছে, হি ইজ এ ডাইরেক্টর মিলিটারি অপারেশন, এরা জিয়া বলছে যত অপারেশন হয়, যত কিছু হয়, এটা অভিযান হয়, এর এই সিজিএস আর ডিএমও এটার ব্যবস্থা করে আর কি। তবু আমি বললাম, স্যার কি খবর? আমি খবর কিছু না, আই ওয়ান্ট টু টক টু ইউর সিজিএস হলো চিফ অফ জেনারেল স্টাফ ইবনে জামালি। ও বললো যে স্যার
আমি যাচ্ছি যাচ্ছি, ওর থেকে, ওর অফিসের থেকে ওটা দূরে, হি ইজ রানিং। আমি আমি তাড়াতাড়ি যাবে, এটা কেটে দেবে। তারপর গেল পর আমাকে উনি, আমি যে স্যার ওর সামনে তো আমি কথা বলতে পারি, স্যার যাই করবেন ভেবে চিন্তা করবেন, আমার কিন্তু আমি সে আমাকে বক্তৃতা দেওয়া শুরু করলো। বিপদের সময় নার্ভ ঠিক রাখতে হয়, এই করতে হয়, ওই করতে হয়। সরি স্যার, কোথায় বসে আছেন আপনি? এসি এর মধ্যে, আই এম ব্লাডি অন গান পয়েন্ট, জীবন মরণ, উপদেশ শোনার জন্য ফোন করিনি। সরি স্যার, ভুল হয়ে গেছে, আমি কেটে দিলাম। এগুলো বলতেছি এই জন্য যে সব জানা উচিত সবার। এতদিন বলিনি, কার কাছে বলবো? যে খুন করেছে শেখ হাসিনা, তার কাছে বলবো, এই জন্য বলিনি। এইটা গেল, যাওয়ার পর তারপর বললো যে ওরা ফোনটা নিয়ে নিল। ফোনটা নেওয়ার পর আর দেওয়া যাবে না আমাকে, আর কোনো আমার নাই। তারপর শুরু হলো এইটা, কিন্তু আমি পড়ে আছি, কিন্তু আমি শুধু এইরকম করে পড়ে আছি, কিন্তু আমি শুনি সব। ওরা কার সাথে কথা বলতেছে, কি কথা বলতেছে, সেগুলো শুনবেন, কাদের সাথে কথা বলতেছে। বলেন। তাপস ভাই, সেলিম ভাই, আজম ভাই, এটা কিন্তু একজনে না, বারবার একটা গ্রুপ আছে না, তারা কথা বলে, এই করেছি ওই করেছি। আমি যতটুকু পারি শোনার চেষ্টা করতেছি। ওদিন যেহেতু দরবার হলে যেতে হবে, আমার কিছুই খাওয়া নেই, তো এতে ব্লিডিং হয়েছে না, পানি, আস্তে আস্তে খুব এক্সস্টেড। তারপর সন্ধ্যা হলো, সন্ধ্যা হওয়ার পর সব ব্ল্যাক আউট করলো। বাইরে স্লোগান শুনবেন, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিজের কানে শোনা। যাই হোক, এর মধ্যেই হঠাৎ করে বিডিআর হেডকোয়ার্টার ইউনিটে ক্লার্ক, ও হঠাৎ বেরিয়ে এসে বললো, স্যার অফিসারদের গায়ে হাত দিছে, আমরা কেউ বাঁচবো না স্যার, ক্ষমা করে দেন, আমি এদের সাথে নাই, আপনি একটু ভিতরে আসেন স্যার, কিছু খান। আমি না, খাবো না। ভিতরে আসেন, একটু ভিতরে বসে, খাবো না। আমি ঠিক আছে তুমি বাবা যাও তো, খাওয়া আমার ভিতরে নিয়ে তোমাকে মারবে। পড়ে আছি, ঘুটঘুটে অন্ধকার, আর রক্ত, নিজের শরীরে কখনো রক্ত জমাট হয়েছে ওইটা নিয়েছিলেন, কেউ চায় না। রক্ত কিরকম, অনেক ব্লিডিং, তার উপর মশা পড়তেছে, রক্ত জমাট, রক্তের গন্ধ অন্যরকম। তারপর হঠাৎ দেখলাম যে সবাই, রাত বাড়তে থাকলো, আস্তে 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 সব চলে যাচ্ছে। মিড নাইট হবে, আমি সময় বলতে পারবো না। মিড নাইটের দিকে আমি ওই সিঁড়ির উপর একটু মাথা নোয়ায় বসে আছি। এখন কিন্তু ওঠা নামা করতেছে কে? ওই যারা ধরে আনছিল ওরা নাই। সব কই? ওরা আবার কোথায় ব্যস্ত হয়ে গেছে। ওরা তো মজার খেলা না, এরে মারতেছে, ওরে ধরতেছে, আর রাজত্ব তো, মানে ওরা সব বিডিআর সদস্য ছিল সব। আচ্ছা, সৈনিক সব। কেউ বাইরের কিছু ছিল না। ওকে, হ্যাঁ। মিড নাইট হবে, আমি টাইম তো আমি কি করে দেখবো। তো একজন ওইখানেরই বোধহয়, সে উপরে যাচ্ছে, তো হি থট যে আমি বোধহয় ওদেরই বোধহয় একজন ঝিমাচ্ছি, বলে উস্তাদ কি ঘুমাচ্ছেন নাকি? ওরা ওই উস্তাদ এইসব করে ডাকে। তা আমি চিন্তা করলাম এ তো আননোন। আমি তখন মোর কোনো কিছু মানে দাঁড়ায় না, তো আবার নেমে চলে গেল। তারপর আস্তে 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 দেখি আজান দিল, আর গোলাগুলির শব্দ হচ্ছে। এর মধ্যেই আমি সকাল কয়টা বলতে পারবো না, 9টা 9:30 হইতে পারে, প্রচন্ড নিচে ফায়ারিং হচ্ছে। এটা 26 তারিখ। আর আমি যে বাসায় মাঝখানে 2টার বসে আছি, তার ডান দিকের যে একটা বাসা আছে, ও বাসা খুলে নাই কোনো সময়। তো হঠাৎ করে দেখলাম যে ওই এটা আওয়াজ, ভাবি এখানে কোনো ওই অফিসার
অমুকের বাচ্চা আছে, ওই গালি দিচ্ছে। তো ওই মহিলা কিন্তু আমাকে দেখছে, বলে না ভাই কোনো অফিসার নাই। আপনাকে তো সৈনিকদের কোয়ার্টারে ওখানে বসে দেখছে। হ্যাঁ, আমি সৈনিকদের কোয়ার্টারে। উনি এটা বলেই দরজা খুলে দেখলেন, খুলে বললেন, স্যার আপনাকে আমি চিনি, স্যার ভিতরে চলে আসেন, ওরা কিন্তু উপরে উঠবে, ওরা মেরে ফেলবে আপনাকে, আপনি ভিতরে আসেন। আমি বলছি, আপনার স্বামী কোথায়? হাজব্যান্ড কয় না, সে কোর্সে সিলেটে কোনো একটা কোর্সে গেছে, ওদের ডিপার্টমেন্টাল কোর্স। না না আমি আপনার এখানে আসবো না, আর আসলে তো ওরা আপনাকেও অত্যাচার করবে, তো আমি আসবো না স্যার, প্লিজ। অনেক। তারপর আমি বললাম যে আপনি যদি পারেন আমার একটা মোবাইল, আপনার মোবাইলটা দেন, আমি একটা ফোন করব, আমার মোবাইল নাই। যাই হোক, উনি একটা মোবাইল দিলেন। আমি এক ফ্রেন্ডকে ফোন করলাম যে এই ব্যাপার, আমার তো আমি জানি না আমি বাঁচবো কিনা, কারণ আমার ব্লিডিং হচ্ছে, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, যদি পারো। আবার বললাম। তো আমার ফ্রেন্ডরা কিন্তু বহু চেষ্টা করেছে। ডক্টর জাহাঙ্গীর যে কার্ডিয়াক সার্জন, অনেক চেষ্টা করেছে, অনেক দিন ওই যে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ঢুকাবার জন্য, কিন্তু ওরা দেয় নেই। যদি আপনারাও জানেন, আমি তো আমার নিজের মাটিতে আছি, নিজের দেশে আছি। আচ্ছা, এখানে আরেকটা কথা আগে বলা উচিত ছিল, আমি বলবো? বলেন। আচ্ছা, আমি যদি বলি, পৃথিবীর ইতিহাসে 57 জন আর্মি সার্ভিং অফিসার তার নিজের দেশের মাটিতে নিজ কমান্ড, যাদের কমান্ড করছে তাদের দ্বারা নিহত হয়েছে পিস লোকেশনে। আপনি যদি এটা গুগলে সার্চ দেন, এটা পাওয়া যাবে না। তারপর টেলিফোনটা চাইলাম, তো আমি ফোন করলাম, আর তখন ওরা বলে যে এই বিল্ডিংটার নাম বল। তো বিল্ডিং এর নাম আমি জানি না। আপনি কাইন্ডলি একটু বিল্ডিং এর নামটা বলেন তো। বললাম বিল্ডিং এর নাম, না কেউ ঢুকতে দেয়নি। এরপর দেখি ওরা পালিয়ে যাচ্ছে, ওরা ছাড়ছে, মানে ওদের ফ্যামিলিরা বিদায় হচ্ছে, মানে ঘর ছেড়ে চলে যাচ্ছে, মানে ওরা বুঝছে কিছু একটা হবে।